আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকটি মাস ধরে শুধু ভোট নিয়ে, নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে একের পর এক ভিডিও করে যাচ্ছি। সম্ভবত আর একদিন বা ১.৫ দিন পর আজকে ১০ তারিখ সন্ধ্যাবেলায় এই ভিডিওগুলো করছি। ভোট নিয়ে আমাদের আর নতুন করে আলোচনা হবে না। ভোট পরবর্তী বা ভোটের দিনে ঘটিত সংঘটিত ঘটনাসমূহ বা একেবারে 11th আওয়ারে ভোট নিয়ে যে কোনো ঘটনা, ইতিবাচক নেতিবাচক, সেগুলো নিয়েই আমাদেরকে আলোচনা করতে হবে। আমরা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই। ফলে একটি নির্বাচন সুন্দরভাবে হবে, নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর হবে, নতুন সরকার ক্ষমতায় বসবে, তারপর মোটামুটি ৭-৮ দিন সুন্দরভাবে সরকার চলবে। এরপর সবাই চিন্তা করবে যে না, সবকিছু ভালো যেহেতু চলছে সেহেতু আগামী ৫ বছর বেশ ভালোভাবে চলবে। কিন্তু তার আগ পর্যন্ত আমরা যে কষ্ট পেয়েছি বিগত দিনগুলোতে এবং যেভাবে প্রতারিত হয়েছি, ভোটের নামে যে প্রহসন হয়েছে, যেভাবে আমাদেরকে ব্যবহার করা হয়েছে, যেভাবে বলা হয়েছে সকল ক্ষমতা জনগণের, কিন্তু যখন গভীর রাতে তারা ছিল মেরেছে, জনগণের নাম ব্যবহার করে, যখন তারা গণতন্ত্রের টুটি চেপে ধরেছে, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, আমাদের ট্যাক্সের টাকা খরচ করে তারা যখন নিজেরা একটা ফলাফল তৈরি করেছে, তারপর বলেছে এটা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। এবং এই কথা তারা একদিনে বলেনি, ৭৩-এ বলেছে, তারা ৭৬-এ বলেছে, তারা ৭৯-তে বলেছে, ৮৬-তে বলেছে, ৮৮-তে বলেছে, এমনকি সেই যে ১৯৯৬ সনে বলেছে, সেই কুখ্যাত ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন। তারপর ৯১ পরবর্তী যে সংসদীয় গণতন্ত্র, সেই গণতন্ত্রের বিষ বাষ্প আমরা দেখলাম ২০০১ সনে এসে। 111 এলো, কত রং দেখলাম, কত ঢং দেখলাম। আবার সেই জনগণকে নিয়ে রাস্তায় নেমে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতা ছিনিয়ে আনলো। এলো ২০০৮ সন। তারপর ইতিহাস আপনার আমার সবারই জানা। ২০১৪, ২০১৮, ২০২৪, এই তিনবার জনগণ যেভাবে প্রতারিত হয়েছে, এই তিনবার জনগণ যেভাবে প্রবঞ্চিত হয়েছে, তাতে করে এই জনগণ ভোট সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে খুব বেশি আশাবাদী হবে এতটা নির্বোধ এই ১৮ কোটি বাঙালিদের মধ্যে একজনও নেই। এই কারণেই শেখ হাসিনার পতনের পরেও যারা ক্ষমতায় বসেছেন তাদেরকে সবাই সন্দেহের চোখে দেখেছেন। আর জনগণের অবিশ্বাস নিয়ে, জনগণের অসহযোগিতা নিয়ে যারা ক্ষমতায় বসেছেন তারা ইচ্ছে করলে অনেক কাজকর্ম করতে পারতেন না। আজকের এই দিনে যে ভিডিওটি করছি, সেই দিন দেখলাম যে সরকারি অফিসগুলোতে রীতিমতো বিষাদের ছায়া নেমেছে। যারা মন্ত্রী পদমর্যাদায় গত ১৭ মাস দাপট দেখিয়েছেন, স্পষ্টতই তারা ছিলেন হতবিহ্বল, বেদনার্ত। অনেকে ক্ষমা চেয়েছেন, অনেকে বিদায় নেওয়ার চেষ্টা করেছেন, অনেকে পদত্যাগ করার কথা ভাবছেন বা বলছেন। যে পদগুলো গত ১৭ মাসে অভাবিতভাবে দখল হয়েছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ভদ্রলোক এসছেন, কতগুলো ১০ না ১২ পৃষ্ঠা নাকি তার বায়োডাটা। তো তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, জামাতের লোক। তো তিনি বলছেন যে তিনি পদত্যাগ করতে চান, তবে আগামীতে যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অথবা তার দল বা তার সরকার যদি চান তিনি থাকতে পারেন। কিন্তু বাংলাদেশে একটা বেকুবও জানে, গর্ধবও জানে যে যদি বিএনপি ক্ষমতায় আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে পদটি, এটি ১ মিনিটও থাকবে না। একই অবস্থা বঙ্গভবনে করুণ সুর বাজছে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যারা দখল করেছিলেন, যারা কৌশল করেছিলেন, গুপ্ত শক্তি হিসেবে, সুপ্ত শক্তি হিসেবে হঠাৎ করে যারা বিস্ফোরিত হয়েছেন, তাদের অনেকের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এরই মাঝে ভিন্ন চিত্রও আছে। অনেকে ভাবছেন যে এখনও ম্যাটিকুলার ডিজাইন শেষ হয়নি। অনেকে বলার চেষ্টা করেছেন যে প্রবল জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও জামাতের যে জয়ের সম্ভাবনা, এটি উড়িয়ে দেওয়া যায় না। যেভাবে দেশ এবং বিদেশ একত্র হয়ে জামাতের পক্ষে প্রভাবশালী লোকজন নৃত্য করছে, তাতে করে ভোটের রাতে, ভোটের পরের দিন যদি অলৌকিক কিছু ঘটে, ভেলকিবাজির মতো কোনো ঘটনা ঘটে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এতে করে আওয়ামী লীগের যারা লোকজন তারা ভয় পাচ্ছেন, এমনকি বিএনপির অনেক কৌশলগত পদ পদবিতে যারা আছেন, গত ১৭ মাস ধরে রাষ্ট্রীয় পদ পদবিগুলো তো রীতিমতো টানাটানি হয়েছে। বিএনপির গ্রুপ যারা পেরেছেন তারা একটা দখল করেছেন, তো জামাতের লোক আর একটা দখল করেছেন।
এভাবে যারা বিএনপি লোকজন আছেন তারাও যে শতভাগ নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় আসবে, নট লাইক দ্যাট। তবে একটা পরিবর্তন অনিবার্য হয়ে পড়েছে। ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বসে আমার মনে হচ্ছে যে 11 তারিখ এবং 12 তারিখ, ফেব্রুয়ারি 12 থেকে এবং 13 তারিখ, এই 3টি দিন বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী সন্ধিক্ষণ রচনা করবে। কে যে কোত্থেকে, কি অবস্থায়, কি কাণ্ড করে ফেলেন, কে যে কোথায় গিয়ে থামেন, কে যে কোথায় গিয়ে তারা মানে উল্লম্ফন করেন, এটা কিন্তু আজকের এই দিনে বসে বলা যাচ্ছে না। তো যেটি বলছিলাম যে জামাত এবং বিএনপি এই দুটো যে রাজনৈতিক দল, এই দুটো রাজনৈতিক দল গত 17টি মাসে ধরে তারা ওভার অ্যাক্টিং করেছেন। জামাত নিজেদেরকে অতিশয় শক্তিশালী, অতিশয় কৌশলী এবং অনেকগুলো অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু নির্বাচনের ঠিক একদিন আগে এসে অনেকের যাকে বলা হয় মেজাজ গরম হয়ে গেছে, অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং গত 17 মাসে যারা খুব ওভার পারফরমেন্স করার চেষ্টা করেছেন তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এনসিপির যারা নেতৃবৃন্দ ছিলেন, যাদের রাজত্ব ছিল গত 17 মাসে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা পারিষদবর্গ ছিলেন, বিদেশ থেকে এসছেন, বাঁকা হয়ে ইংরেজি বলতেন, বাঁকা হয়ে চালচলন করতেন, ঠোঁট বাঁকা করে কথা বলতেন এবং তাদের যে ভাবসাব, সেই ভাবসাব দেখলে মনে হতো যে বাংলাদেশে তারা ছাড়া আর কেউ নেই। তো এই আজকের এই দিনটিতে মনে হচ্ছে যে আজকে আমাদের পলিথিন আপা কেমন আছেন, আজকে আমাদের সেই আকাশ থেকে লাফিয়ে পড়া বিস্ময় বালক তিনি কেমন আছেন। আজকের এই দিনে মনে হচ্ছে যে যমুনা কি হচ্ছে, কি করবে। তো সব মিলিয়ে যে টোটাল পরিবেশ এবং পরিস্থিতি, সেই পরিবেশ এবং পরিস্থিতি এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যা কিছু আলাপ আলোচনা করছি, যেটি আর 2 দিন পরে নতুন একটা প্রেক্ষাপট নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন গত 17 মাসে আমরা যে শূন্যতা অনুভব করেছি, আওয়ামী লীগের শূন্যতা অনুভব করেছি। আমরা যার যার অবস্থান থেকে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ ছাড়া কোনো ভোট হবে না এই বাংলায়। আমরা বলার চেষ্টা করেছি যে একটি ইনক্লুসিভ নির্বাচন হলে সবার জন্য কল্যাণ করা হবে। আমরা অনেকে বলার চেষ্টা করেছি যে সরকারের উচিত হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। একটি রিকনসিলিয়েশন, একটি ট্রুথ কমিশন ইত্যাদির মাধ্যমে যদি পুরো রাজনীতির বিধি ব্যবস্থাকে অ্যাডপ্ট করা যেত এবং একত্র করা যেত, গ্রহণ করা যেত এবং সম্মিলন ঘটানো যেত, বর্তমানে যারা আয়োজক আছেন নির্বাচনে তাদের জন্য খুব ভালো হতো। এবং যারা এত কষ্ট করে নির্বাচন করছেন, প্রচুর টাকা খরচ হচ্ছে, প্রচুর শ্রম এবং মেধা খরচ হচ্ছে, কিন্তু এরকম একটা নির্বাচন যদি কোনো কারণে 2 মাস পরে আবার ঘুরে দাঁড়াতে হয়, 6 মাস পরে যদি একটা নতুন কিছু ঘটে যায়, 1 বছর পরে যদি একটা বিকল্প নির্বাচন দিতে হয়, তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হব, দেশ, জাতি এবং কাল। তো সেই অবস্থাতে আমরা যে সকল কথাবার্তা বলেছি, আমাদের কথাগুলো ইতিহাসে লিপিবদ্ধ আছে, ইথারে এগুলো জমা হয়ে আছে, কিন্তু যারা কর্তা ব্যক্তি তাদের কর্ণকুহরে পৌঁছেনি। বরং আমাদের মধ্যে যারা একটু বেশি কথা বলার চেষ্টা করেছেন তাদের অনেক স্তব্ধ করে দেওয়ার জন্য যাকে বলা হয় প্রবল চেষ্টা করা হয়েছে। এই গত 17 মাসে আমরা মব দেখেছি, গত 17 মাসে আমরা বিভিন্ন পীর আউলিয়া দেখেছি। এই 17 মাসে আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুককে ব্যবহার করে সরকারের বিকল্প আরেকটি সরকার গঠন হতে দেখেছি। সরকারের উপরে প্রভাব বিস্তার করতে পারে এরকম আরও অনেক অনেক সরকারকে দেখেছি, দেশে, দেশের বাইরে। এই সময়টাতে আমরা বিবর্তন দেখেছি। মানুষের মধ্যে যে বিশ্বাস, শ্রদ্ধা, সেই জিনিসগুলো নষ্ট হতে দেখেছি। ফলে নির্বাচন নিয়ে এই যে আমরা গত কয়েকটি মাস ধরে যা কিছু বলেছি, যা কিছু করেছি, প্রায় সব কিছুই খুব অল্প মানে 1-2 দিনের মধ্যে একটা নতুন পরিবেশের মধ্যে যাবে। সেই পরিবেশ কি সুখকর হবে? মনে হচ্ছে না, কোনো অবস্থাতে সুখকর হবে না। যদি জামাত ক্ষমতায় আসে, আপনার কি মনে হয় তারা ভালোভাবে দেশ চালাতে পারবেন? কিংবা যদি বিএনপি ক্ষমতায় আসেন, তারা পারবেন? মোটেও নয়। গণতন্ত্র বলতে যা বোঝায় সেটি হলো একটা সকল পক্ষের সমর্থন, ম্যাক্সিমাম লোকের অংশগ্রহণ এবং একই সঙ্গে সবার অবারিত কথা বলার সুযোগ এবং সুবিধা। তার সঙ্গে সঙ্গে দুষ্টের দমন শিষ্টের পালন এবং যাকে বলা হয় সাধারণ যারা জনগণ, তাদেরকে মনে করতে হবে যে আমি এই শাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত আছি। যেখানে আওয়ামী লীগের 50% লোক, মানে আওয়ামী লীগের 35% এবং তাদের যারা সহযোগী লোকজন আছেন, প্লাস বিএনপি বিরোধী, জামাত বিরোধী যে গ্রুপগুলো আছেন, তাদের মধ্যে প্রায় 50% লোক মুখ ভার করে আছেন।
তো এই যে বিশাল নীরবতা কাজ করছে, শূন্যতা কাজ করছে, রাজনীতির এই শূন্যতা কোনো অবস্থাতেই পৃথিবী কখনো গ্রহণ করতে পারেনি, হজম করতে পারেনি। পৃথিবীর সব শূন্যতা পূর্ণ করা যায়, বাতাসের শূন্যতা পূর্ণ করা যায়, পানির শূন্যতা পূর্ণ করা যায়, কিন্তু রাজনীতির যে শূন্যতা সেটা কখনো পূর্ণ করা যায় না। রাজনীতির শূন্যতা যেখানে, সেখানে অনিবার্য মারামারি, অনিবার্য যুদ্ধ এবং অনিবার্য হানাহানি। এ পৃথিবীতে যে হিটলার এসেছেন, মুসোলিনি এসেছেন, চেঙ্গিস খান এসেছেন, হাল্লাকু খান এসেছেন, তারপর তৈমুর লং এসেছেন, তছনছ করে দিয়েছেন পৃথিবী। এই পৃথিবীতে তাদেরকে বলা হতো বিধাতার চাবুক। কত কোটি মানুষ এই পৃথিবীতে মরে গেছে, খোঁজ নিয়ে দেখেন। যেখানে তাদের আবির্ভাব হয়েছিল যে সময়টিতে, তখন বিশাল একটা শূন্যতা ছিল, রাজনৈতিক শূন্যতা। আমাদের এই দেশ এখন আর কিভাবে চলছে? এখনকার চাইতে শত শত গুণ ভালো, হাজার হাজার গুণ ভালো শাসক অতীতে ছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ, গিয়াসউদ্দিন আজম শাহের আগে বা পরে বহু শাসক, আলাউদ্দিন হোসেন শাহ, ছুটি খা, পরাগল খা, শশাঙ্ক, হর্ষবর্ধন, এরকম অসংখ্য রাজা, শায়েস্তা খান, মীর জুমলা, তারপর আলিবর্দী খাঁ, শায়েস্তা খান, আলিবর্দী খানের পরে মুর্শিদ কুলি খান, সরফরাজ খান, সবাই ভালো শাসক ছিলেন। আর সেই ভালো শাসকের পরে বিশাল যে শূন্যতা তৈরি হয়েছিল কখনো কখনো, সেই শূন্যতা আমাদেরকে 10 বছর, 20 বছর এবং 100 বছর পর্যন্ত আমাদেরকে কাঁদিয়েছে। কোনো রাজা ছিল না, কোনো প্রশাসন ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, সম্ভ্রম ছিল না, সব গণিমতের মাল। যার ক্ষমতা সেই প্রভুত্ব দেখাতো। এই সময়টিকে ইতিহাসে বলা হয় মাতসান ন্যায়। আমাদের দেশে যে সবচেয়ে বড় মাতসান ন্যায়, এটা ছিল 640 বা 630 খ্রিস্টাব্দ থেকে 730 খ্রিস্টাব্দ পর্যন্ত 100 বছর। শশাঙ্ক যখন রাজত্ব করতেন, ঠিক সেই সময়টাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি তিনিও মদিনাতে রাজত্ব করতেন। তো সেই শশাঙ্কের পর, তার মৃত্যুর পরে যে আইএমএ জাহিলিয়াত শুরু হয়ে যায় বাংলাদেশে, এটা ইতিহাসের যারা পাঠক, বিশ্লেষক, দার্শনিক, তারা বুঝতে পারেন যে কত ভয়াবহ অবস্থা। আর সেটা শুরু হয়েছিল রাজনৈতিক শূন্যতার কারণে। এখন আমাদের সবচেয়ে বড় ভয়াবহ বিপদ রাজনৈতিক শূন্যতা। তো এই রাজনৈতিক শূন্যতার মধ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে। শত হতাশার মধ্যেও বিধাতার কাছে প্রার্থনা, আল্লাহর কাছে প্রার্থনা, মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন, দয়া করেন। এর কারণ হলো আমরা যে শূন্যতার মধ্যে পড়েছি, আমাদের নিজস্ব শক্তিমত্তা দ্বারা এই শূন্যতা থেকে বের হওয়া দুর্ভোগ দুর্দশা ছাড়া একেবারে অসম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।